আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আগে আপনাদেরকে কয়েকটা আলোচনায় বলেছি না যে বিএনপি সরকারের কয়েকজন মন্ত্রীর উপরে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের বকবক মন্ত্রী যারা ছিলেন তাদের আসর পড়েছে। এই আসর বেশি পড়তে শুরু করেছে আরো কয়েকজনের মধ্যে, কিন্তু জামাতের কোন কোন এমপির মধ্যেও ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের আসর আছে এইটা ভাবি নেই। এটা দেখছি গত কয়েকদিন ধরেই জামাতের লোকজনও বেফাস কথা বলে। মানে তাদের জন্য তো বিরোধী দলে যাওয়াটাই সরকারি দলে যাওয়ার চেয়েও বড় কিছু, কারণ এই জায়গাটাও তো তাদের যেতে আগামী 50 বছর লাগার কথা যদি আওয়ামী লীগ ইলেকশনে থাকতো, আর যদি জাতীয় পার্টি ঠিকঠাক ভাবে ইলেকশন করতে পারতো। ওই বিরোধী দলের গরমটাই ওনারা সহ্য করতে পারছেন কিনা। এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি নানান টাইপের কাজ করে বসেন এবং বসার পরে আমরা শুনি যে ফেসবুক হ্যাক হয়েছে, টুইটার হ্যাক হয়েছে। তো একের পর এক আলোচনা জন্মই দিচ্ছে। একটা মানুষকে আপনি কখন নাস্তিক বলবেন আমাকে বলেন তো দেখি। নাস্তিক কে? নাস্তিকের সংজ্ঞা কি? আমি স্বঘোষিত নাস্তিক যদি হই, ঠিক আছে, আমি স্বঘোষিত, আমাকে আপনারা ধরলেন, কিন্তু ইসলামের দৃষ্টিতে সত্যিকার অর্থে কাউকে কি নাস্তিক আখ্যায়িত করা যায়? জায়েজ কিনা ওলামারা উত্তর দিবেন। কিন্তু আমরা সাধারণ অর্থে যদি বলি, আপনি যাকে ইচ্ছা তাকে চট করে আপনি নাস্তিক বলে দিলেন, এটা কি হয়? এবং কোনো যুক্তি খাটে না। যেই যুক্তিতে এই জামাত ইসলামীর আমির হামজা, সে অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং তার কথাবার্তা নানান কিছু মাঝে মধ্যেই আপত্তি থাকে, বিতর্ক থাকে, সমালোচনা থাকে। ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশে পরিচিত। তার বিরুদ্ধে খুব বেশি কোনো এলিগেশনের কথা এখন পর্যন্ত, মানে অন্য, আমি নাম ধরে কাউকে ছোট করতে চাই না, বহু রাজনীতিবিদ আছেন কুখ্যাত, সন্ত্রাসী, গডফাদার, টাকার কুমির, বুনিয়াদী বংশের মানুষ, সিরাজগঞ্জের জনপ্রিয় মানুষ, এবং ইকবাল হাসান মাহমুদ টুকু জাস্ট একটা সিম্পল কথা বলেছেন। সত্যিকার অর্থেই তো ধর্মের ভিত্তিতে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়নি। ধর্মের ভিত্তিতে পাকিস্তান রচিত হয়েছিল, ধর্মের ভিত্তিতে বহু ঘটনা ঘটেছে, পাকিস্তানপন্থীরা বহু অঘটন ঘটিয়েছে। জামাতে ইসলামী বরঞ্চ ধর্মের ভিত্তিতে বাংলাদেশকে পাকিস্তানের পক্ষে রাখার পক্ষে ছিল। মুক্তিযুদ্ধের মধ্যে তো ধর্মের ব্যাপার ছিল না। মুক্তিযুদ্ধ একটি পুরোপুরি অসাম্প্রদায়িক একটি অনুষ্ঠান ছিল, এবং হাসান মাহমুদ টুকু সেই মুক্তিযুদ্ধের একজন সাহসী সৈনিক। সেই লোকটাকে পথে ঘাটে যেমনি ইচ্ছে নাস্তিক বানিয়ে দিচ্ছে। এই বিচার কি খোদা তালার আরশে যাবে না? আপনারা দেখেন যে জ্বালানি মন্ত্রী টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন আমির হামজা। তার এই বক্তব্যের 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিরোধী বলে আখ্যায়িত করেছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজা। এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা মাহমুদ হাসান, আমি জানি না এটা কতটুকু ইসলামের ভিত্তিতে, কারণ আমি তো বারবার বলি যে আমি আলেম ওলামারা, কিন্তু সাধারণ সেন্সে ধরে যে একজন মানুষকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিরোধী বলবেন, উনি গিয়ে দেখেছেন, ওনার অন্তর দেখেছে, জ্বালানি মন্ত্রীর অন্তর দেখেছে আমির হামজা গিয়ে। মানে তারা এই সমস্ত কর্মকাণ্ড, আপনার মনে আছে না তসলিমা নাসরিনকে নাস্তিক বানিয়ে দিয়েছিল, নাস্তিক বানিয়ে দিয়ে বাংলাদেশে আজকে এত বছরই বাংলাদেশে একটা নাগরিক এখানে আসতে পারেনি। আমি তসলিমা নাসরিনের কথা বাদিয়ে দিলাম, আচ্ছা তাকে নিয়ে অনেক বিতর্ক টিতর্ক আছে। ইকবাল হাসান মাহমুদ টুকু উনি যদি এখন মানহানির মামলা করে, এই মামলা খাটে কিনা? জামাত ইসলামীর এই সাংসদ শুক্রবার সদর উপজেলার হাটস হরিপুর বড় মসজিদে খুতবার আগে মন্তব্য করেন, মসজিদে বসে আপনি একটা মানুষকে নাস্তিক বলছেন, আপনার নিজের বিবেক নাড়া দেয় না? তার এই বক্তব্যের 1 মিনিট 16 সেকেন্ডের ভিডিও ছড়িয়েছে। ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। যদি বলেন তিনি জামাত ইসলামী বা চরমনাই পীরের বিরোধী, তা না, তিনি ইসলাম বিরোধী। ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলামকে লিজ নিয়ে নিয়েছে। আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধ লিজ নিয়েছিল, জামাত ইসলামী চরমনাই পীরটাকে ইসলামকে লিজ নিয়েছে। মানে তাদের ধর্মে, তাদের আদর্শের রাজনীতি না করলেই এবার ইসলামের সাথে তাকে মিলায়। মানে আপনি বলতে চাচ্ছেন যে জামাত আর চরমনাই রাজনীতি না করলে আপনি ইসলাম বিরোধী লোক। ঠিক সেরকম অবাক করা লাগছে না এই কথাগুলো?
ইকবাল হাসান মাহমুদ টুকুর দেয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছে আপনি বলেন? মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, তাদের জিজ্ঞেস করেন তারা ধর্ম বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী কিনা। না, মুক্তিযোদ্ধারা ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী না। আপনারা ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী না। আমির হামজারা ইসলাম বিদ্বেষী না, ইসলামকে তারা ব্যবহার করে, কিন্তু ধর্ম বিদ্বেষী। আপনি কি হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল? আপনি খ্রিস্ট ধর্মের প্রতি শ্রদ্ধাশীল? আপনি কি বুদ্ধিস্ট ধর্মের প্রতি শ্রদ্ধাশীল? প্রশ্ন জাগেই তো। মুক্তিযোদ্ধারা ধর্ম বিদ্বেষী না, কিন্তু তারা ইসলামকে ব্যবহার করে মুক্তিযুদ্ধ করেনি, ইসলামী ঝান্ডা তুলেনি। বরঞ্চ ইসলামী ঝান্ডা পাকিস্তানিরা তুলেছে, এই জামাত ইসলামী যারা পেয়ারির দেশ তারা তুলেছে। তারা তুলে মুক্তিযুদ্ধ কি বলেছে? এটা ইসলাম বিরোধী আন্দোলন। এই জামাত এখন যেরকম তাদের রাজনৈতিক বিরোধিতা করলেই বলে এটা ইসলাম বিরোধী। আমির হামজা আরো বলছেন, আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, 5 লিটার বেশি তেল দেওয়া হচ্ছে না জেনারেটর চালাতে। একটি বড় মেডিকেল কলেজ হাসপাতালের মানুষের জীবন এখন বিপন্ন। এ ধরনের অযোগ্য মানুষের দায়িত্ব না দিয়ে যোগ্যদের বসানো হলে এমন আমির হামজারে বসায় দিক ওখানে। আমির হামজারে বসায় দিলে দেখি তেল কি এখন ওই তেলের ট্যাঙ্কিতে ফু দিয়ে তেল বের করে ফেলে কিনা। যাকে এ বিষয়ে জানতে চাইলে হাটস হরিপুর বড় মসজিদের কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস বলেন, এমপি সাহেবকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি, তিনি নিজে থেকেই জুমার নামাজে মসজিদে এসেছিলেন। সদর আসনে এমপি হিসেবে তিনি আসতেই পারেন। দেখেন, আমন্ত্রণ ছাড়াই গেছে, গিয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছে। মসজিদে ইমামের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে, তিনি আমাকে জানিয়েছিলেন আমির হামজা জুমার নামাজে আসতে চান, তবে আলোচনার সময় আমি বাইরে থাকায় তিনি কি বলছেন শুনতে পাইনি। জামাত ইসলামী স্বাভাবিকভাবে এটা প্রতিবাদ করবে। কুষ্টিয়ার জেলা বিএনপি সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন, আমির হামজা কোথায় কি বললেন তা তিনি নিজেই জানেন না। এই তো সেদিন মেডিকেল কলেজ হাসপাতাল চালু নিয়ে বললেন 3 দিনে 50 লাখ টাকার অফার পেয়েছেন, অথচ তাকে কারা টাকার অফার করেছে তাদের নাম খোলাসা করছেন না। এটা একটা ক্রিমিনাল অফেন্স। আমি যেটা বলছি, ইকবাল হাসান মাহমুদ টুকু চাইলে এখন মানহানির মামলা করতে পারেন। হামজার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি রফিকুল আলম টুকু বলেন, মহান মুক্তিযুদ্ধে সংগঠিত হয়েছিল একটি অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে, যেটা আমরা বলেছি ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর ঊর্ধ্বে উঠতে দেশকে স্বাধীন করতে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর উপরে। এটাই সত্য, এটাই বাস্তবতা। ওনার কথা যদি সত্য হয়, তাহলে কি পাকিস্তান ইসলাম বিদ্বেষী ছিল, যে কারণে মুক্তিযোদ্ধারা কেবল ইসলাম প্রতিষ্ঠা করতে যুদ্ধ করেছিল? সব আজগুবি কথাবার্তা। এবং আমি জানি না এ বিষয়ে আমির হামজার হোয়াটসঅ্যাপে কল করা হলেও, আমির হামজার মোবাইলে কল করা হলেও তিনি ধরেননি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, সাড়া দেননি। পারবে না কোনো যুক্তিতে যদি কোথাও বসে। এই আমির হামজার যে একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হুজুর, তো তারা ভাইরাল হুজুররা যুক্তিতে বসুক, আমার মতো একটা ক্ষুদ্র মানুষের সঙ্গে বসলে বুঝাতে পারবে মুক্তিযোদ্ধারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিল। যাক, ইকবাল হাসান মাহমুদ টুকুকে আমির হামজা বলেছেন বলে আমির হামজার প্রচার ভালো হয়েছে, কিন্তু সত্য হচ্ছে এই যে দিনকে দিন আমাদের সামনে পরিষ্কার হচ্ছে যে আমাদের ইসলামকে আর কত জঘন্যভাবে ব্যবহার করা হবে। আমরা 2001 সালের দিকে দেখেছিলাম নাকি 2008-এ বিএনপি একটা পোস্টার করেছিল, সেখানে লেখা ছিল জিয়াউর রহমান প্রথম প্রেসিডেন্ট। তো আমরা তো এখন যার হাত আছে হাত ধরতে পারবেন, লাঠি ধরতে পারবেন, এমনকি বন্দুকের বিরুদ্ধে আপনি। কিন্তু আমরা যদি জিজ্ঞেস করি যে প্রেসিডেন্ট হলে তো তার একটা মন্ত্রিসভা থাকে, তাহলে তার মন্ত্রিসভাটা কি, তখন তারা নীরব হয়ে যায়। যাই হোক, সেটা অন্য বিষয়। এই বিতর্ক থাকবে। এই বিতর্ক যতদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ থাকবে, ততদিন এই মুক্তিযুদ্ধ বিরোধীরা এই কথাগুলো বলে যাবে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কি বলবো, সেটা বললে তো উপর দিকে থুতু দিলে নিজের গায়ে পড়ে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন ক্ষমতায় থাকে, তাদের একটু ছাড় দেওয়ার কারণে আজকে স্বাধীনতার বিরোধীরা এই আস্কারা পায়। যদি ছাড় না দিত, তাহলে এই আস্কারাটা পেত না। যাই হোক, আর ওই যে আরেকটা মেয়ের কথা বললেন যে তুরবি নামের মেয়েটা ফুল দিতে গিয়েছিল শেখ হাসিনার পক্ষে, কেউ বলেছে সে তো আওয়ামী লীগের কেউ না। ঠিক আছে, আওয়ামী লীগের কেউ না, আমরা তো আর বলি নাই তিনি আওয়ামী লীগের। আমিও তো আওয়ামী লীগের কেউ না। আমরা কে সুরভি কি বলেছে উনি আওয়ামী লীগের? তো শেখ হাসিনার পক্ষ থেকে যদি কেউ ফুল দিতে যায়, তাহলে তো আপনাদের অ্যাকসেপ্ট না করার তো কোনো কারণ দেখি না। এই দুঃসময়ে সুরভির মতো একটা মেয়ে, তিনি যে এই যে স্মৃতিসৌধে যান ফুল দিতে, 32 নম্বরে যান, এটাই বা কম কিসে এই দুঃসময়ে? আমরা তো বহু ভাতাপ্রাপ্ত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের চিনি, তাদের ফেসবুক আইডি
নাই, তাদের পরিবার পরিজন ফেসবুক চালায় না, সেখানে শুধুমাত্র ওই, তবে একটা জিনিস পাওয়া গেছে, সেখানে আবার খমিনিরে পাওয়া গেছে। বঙ্গবন্ধুরে না পাওয়া যাক, শেখ হাসিনার ছবি না দেয়, কিন্তু তাদের তখন ওখানে খমিনির ছবি পাওয়া গেছে, এটা আমরা পেয়েছি। আবার এমন লোকেরা আমরা চিনি যারা বঙ্গবন্ধুর আমলে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি যেগুলো ছিল এক সময়, যেগুলো তারা নিয়ে খুব প্রাউড ফিল করতেন, সেগুলো তাদের ফেসবুক প্রোফাইল থেকে সরিয়ে নিয়ে গেছে, তাও আমরা জানি। আমরা এও জানি যে যারা ক্ষমতাভোগী সবচেয়ে বেশি লুটপাট করেছে, তারাও কিন্তু তাদের ফেসবুক এখন আর খুঁজে পাওয়া যায় না। আগে একটা সেলফি লিকও ছিল, তাদের আর খুঁজে হার কিনতে পাওয়া যায় না। তাদের কেন পাওয়া যাবে? যাদের ধরে সেলফি উঠাতো তাদেরকে তো আমরা খুঁজে পাই না। সেই মুহূর্তে এই মিষ্টি সুভাষ নামের মেয়ে, তার অরিজিনাল নাম এটা কিনা জানি না, সে যে নামেই হোক, তিনি যে এটা যাচ্ছেন, তারা আওয়ামী লীগের কেউ না, এটা বলে তারা কি আমাদের মেসেজ দিতে চায়, কি মেসেজ দিতে চায়? কত কিছুই মনে হবে এখন যদি শেখ হাসিনাও বাংলাদেশে আছে বলে ফেলতে পারে যে গোয়েন্দা বিভাগের লোক, কত কথাই মনে হইতে পারে। মানে তাহাকে, অর্থাৎ কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হইবে সে মরিয়া আছে। মানে প্রথমে সে কোন রকম বেঁচে থাকবে, বেঁচে থাকলে বলবে যে তো ডাইনি, তারপর তাকে আত্মহত্যা করিয়া প্রমাণ করিতে হবে রবীন্দ্রনাথের সে কাদম্বিনীর মতো মরিয়া প্রমাণ করিতে হবে না? কয়দিন পর তো আমাদেরও বলবো, আমরাও কেউ না, আমাদেরও তো বলে ফেলতে পারে। আপনাকে বলবে কিনা জানি না, আমাকেও বলতে পারে যে আমিও তো আওয়ামী লীগের কেউ না, আমিও সরকারের পক্ষের লোক, গোয়েন্দা সংস্থার লোক, অন্য দেশের লোক। এই সে কত রকম ট্যাগের তোর অভাব নাই, কিন্তু মুরতে কিন্তু কোলায় না ফেসবুকে একটা পোস্ট দিতে। আমরা দেখেছি যারা আগে আওয়ামী লীগের আত্মীয় লিখছিল, যারা বাবা রে বাবা, আওয়ামী লীগের যারা আত্মীয় ছিল, আওয়ামী লীগের আত্মীয় যে কামলা ছিল, তাদের ভয়ে রাস্তায় চলা যায় নাই, তাদের দাপটের দেশে থাকা যায় নাই। এখন ওই আত্মীয় নাই, কামলাও নাই, কামলার যে উস্তাদ ছিল তারাও কেউ নাই। কিন্তু এখন পক্ষে বলতে গেল দোষ, সেই জন্য মিষ্টি সুভাষের দোষ হয়েছে। আচ্ছা, ধরে নিলাম সে গোয়েন্দা সংস্থার লোক, ধরে নিলাম, এখন তো প্রমাণ হয় নাই। ততক্ষণ আপনি থাকেন, আপনি পরে বললেন সবকিছুই আপনারা যদি আগে বুঝেন তাহলে তো সমস্যা। যে বাংলাদেশে মৌলবাদীদের চিহ্ন 4টি, এটা কমিউনিস্ট পার্টিরা বলে না, ওই সিংহবা আমরা তো বলবেই না। এটা ঘন ঘন এটা বেশি বেশি উদ্ধৃতি দেয় না, কারণ দিলে তো তাদের মুখোশ খুলে যায়। তিনি বলেছিলেন বাংলাদেশের মৌলবাদের চারটা স্তম্ভ: শেখ মুজিবের বিরোধিতা করা, ভারতের বিরোধিতা করা, আওয়ামী লীগের বিরোধিতা করা, আর হচ্ছে নারী বিদ্বেষ। এগুলো তাদের থাকতে হবে। এটা হলো 4টা স্তম্ভ। এমনকি খুব সম্ভবত হায়দার আকবর খান রনু কমরেড, আমার খুব প্রিয় মানুষ, পছন্দের মানুষ, যাকে আমি আইডল মনে করি, তার সন্তানের ওই কথাগুলো এখন আর বলতে লজ্জা পায়, বললে তো ধরা খেয়ে যায়, তারাও তো ধরা খেয়ে যায়। এই সিংকুপাম বর্তমানে উদ্দেশ্যে এখন টোটালি 90-80 থেকে, আমি আজকে পড়ে দিয়েছি, 80 থেকে 90% এটা সিংকুপামদের দখলে চলে গেছে। সিংকুপাম কারা? ওই যে দৃক শহীদুল, এই বদমাইশ, কে আনু মোহাম্মদ, কমরেড আনু মোহাম্মদ, কে ফ্রড মাজাহার, তাদের দখলে চলে গেছে। সিংকুপামের 3 কাম, ওই যে শ্রদ্ধেয় কমরেড হায়দার আকবর খান রনু যেটা বলেছেন যে মৌলবাদীদের 4টা চিহ্ন, তেমনি এইখানে সিংকুপামদের 3টা চিহ্ন পাবেন। এটা আমি আবিষ্কার করেছি, বারবার বলি, আমি, কেউ বলে না। এই যে কায়ুম নাকি ফাইউম, ঘাওড়া কায়ুম, আর হলো যে জামশেদ জানোয়ার নাকি আনোয়ার নাকি কি নাম, এই বদমাইশ এই বাংলাদেশের প্রগ্রেসিভ রাজনীতির বুকে ছুরি মেরেছে। শুনেন, বাংলাদেশ আমি দেখছি সিংকুপামের আরেকটা চরিত্র, 3টা চরিত্র শুনেন। তাকে ভারত, আওয়ামী লীগ, শেখ মুজিবের বিরোধিতা করতে হবে। এটা হলো সিংকুপামের 3 কাম, বঙ্গবন্ধু বিরোধিতা করতে হবে। মানববন্ধন করতেছি আমরা, নারীদের মানে শাহবাগে আমরা মানববন্ধন করতেছি, কোথায় যেন কোন নারী নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে। বিষয় হলো বাংলাদেশে কোন এক জেলায় নাকি উপজেলায়, এই মুহূর্তে মনে নাই, ওই কোন এক নারীর অন্যায়ের প্রতিবাদে, ধর্ষণ নাকি কি এর জন্য প্রতিবাদে মামলা নেন, এরকম প্রতিবাদ করতেছি। তার মধ্যে এসে সিংকুপামেরা কি বললো জানেন? নরেন্দ্র মোদী কসাই। আচ্ছা ভাই, বাংলাদেশের মনে করেন জামালপুর, রাজশাহী বা কুমিল্লার কোন নারীর নিহত হয়েছে বা ধর্ষণ হয়েছে বা বিচার হয়েছে, তার প্রতি আমরা তার ওইখানে নরেন্দ্র মোদী কসাই বলতে হবে কেন? আরে ভাই, শেখ হাসিনা পর্যন্ত যদি থাকতে একটা কথা ছিল যে শেখ হাসিনার সরকার আছে, সরকার, ওর মধ্যে এসে বলতেছেন নরেন্দ্র মোদী কসাই। আমি তখন যারা আয়োজক, আমার বেটি কি গুলো সিংকুপাম, তাও আবার হিন্দু, নাম বললাম না, বুঝে নিয়েন, তাও আবার হিন্দু, বল নরেন্দ্র মোদী কসাই। আচ্ছা, নরেন্দ্র মোদী কসাই বলতে হবে কেন? ফিলিস্তিনি নিয়ে আলোচনা হইতেছে, ফিলিস্তিনির নিয়ে মানববন্ধন হচ্ছে শাহবাগে। ওমা, সেইখানেও বলতেছে, এটা 5-7 বছর আগের কথা, 10 বছর আগের কথা বলতেছি, সেখানে কেউ চিৎকার দেয়, কয় যে নরেন্দ্র মোদী কসাই। আচ্ছা, ফিলিস্তিনে মারামারি হইতেছে আজ থেকে 10 বছর আগে,
সেটার মধ্যে নরেন্দ্র মোদী কষাই, মানে এরকম খাসিলত। হিন্দু কিন্তু তারা আবার এই কমরেড গুলো, এরাই হচ্ছে চিঙ্কুবাম। এরা দেখবেন ভারত, হিন্দু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, ৭২ সংবিধান, মুক্তিযুদ্ধ, কোনো না কোনো ভাবে এরা বিকৃত করবেই করবে। এরা হচ্ছে এরা জামাতের চাইতে জঘন্য। জামশেদ তপনেরা, এই কাফিরা, এই কমরেড কাফিরা, এরা শুধু বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের পিছনেই ছুরি মারে নাই, এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বুকে আপনার আপনার ৭২ সংবিধানের বুকে এরা ছুরি মারতেছে। অথচ এরাও কিন্তু আবার জয় বাংলা স্লোগান দিয়েছে, এই যে শাহবাগের আন্দোলন সময়। এরা দেখবেন সবসময় না, যেখানে দেখিবে মধু সেখানে দৌড়ে যায়। এরা গ্লাস ব্যাংকে 6 আনা জরিমানা দিতে চায়। এরা মনে করে শেখ হাসিনার তারা কত কিছু পেয়ে গেছি, দিছে নাকি? এই যে লড়বি দিছে নাকি? ওই যে কি ডিপ স্টেটে যা দিছিল তাই, ওই যে সব শিবিরদের চাইনা নিয়ে গেছে, একটা কমিউনিস্ট পার্টির লোক নিয়ে গেছে, একটা সিংকুবাম নিয়ে, যারা এগুলো মানে গায়ে মানে না আপনি মরো। এদের কথা হলো কি, আমার নাক কাটছি তাতে কি, ফজলু ভাইরে তার ফরিদের তো যাইতে দিলাম। তাদের পয়েন্ট হলো নিজের নাক কাটে দরকার হয় তারা অন্যের যাত্রা ভঙ্গ করবে, এই হচ্ছে সিংকুবাম। সিংকুবামেরা লজ্জায় ওইখানে যাইতে পারে না জামাতে ডাইরেক্ট, কিন্তু দেখবেন আগামীতে এরা সব জামাতে চলে যাবে। আপনি নিশ্চিত থাকেন, আওয়ামী লীগ যখন রিটার্ন করবে বাংলাদেশে, এই সকল সিংকুবাম তখন নাম পাল্টাবে। নাম পাল্টায় হয় জামাতে যোগ দিবে সরাসরি, আর না অন্য একটা ফন্ট তারা খুলবে। বাংলাদেশের কক্সবাজারের রামু সেনানিবাসী কি হতে যাচ্ছে মার্কিন ঘাঁটি? হঠাৎ এমন প্রশ্ন কেন উঠছে? এরপর আরো টেনশন আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কি এমন গোপন চুক্তি করে গেছেন স্বঘোষিত ভিভিআইপি ইউনূস, যা এদেশের মানুষ জানেন না, যা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের জন্য বিরাট হুমকি এবং গোপন ফাঁদ বলে মনে করছেন অনেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের যুক্তরাষ্ট্র সফরের নেপথ্যে কি কোনো ধরনের প্রক্সি কূটনীতি রয়েছে? অনেকেই এসব নিয়ে এখন কথা বলছেন। জানা দরকার এই প্রেক্ষাপটে কি করবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার, কোন পথে হাঁটবেন তারেক রহমান। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, রামু সেনানিবাস মানে রামু ক্যান্টনমেন্ট বাংলাদেশের রাজনীতি এবং ভূ রাজনীতিতে কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, এটি আপনারা সবাই জানেন। একদিকে মায়ানমার সীমান্ত, দেশের অভ্যন্তরে রোহিঙ্গা সংকটের কেন্দ্রবিন্দু এবং বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, এই সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে এই রামু এলাকা। রোহিঙ্গা ইস্যুর কারণে ইতিমধ্যেই কক্সবাজার এবং উখিয়ায় জাতিসংঘ ও বিদেশি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতি রয়েছে, এটা আমরা সবাই জানি। এবং এটাও জানি এদের অনেকেই আবার মার্কিন নাগরিক, অন্যান্য দেশেরও আছে। অনেকে এমনও বলেন ইউনূস এবং তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের, যিনি এই সরকারের এখন পররাষ্ট্রমন্ত্রী, এই দুজনের কারণে গত 18 মাসে মানে ইউনূসের 18 মাসে রামু সেনানিবাস কার্যত যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণে ছিল, এটা অনেকে বলেন। কারণ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে, অর্থাৎ বুঝতে পারি সামরিক কর্তৃপক্ষকে অবহিত না করে রামু সেনানিবাসে অবাধ মার্কিন সামরিক কার্যকলাপের অনুমতি দেওয়ার অভিযোগ রয়েছে খলিলের বিরুদ্ধে। কথাগুলো একটু পুরনো, কিন্তু আজকের বিষয়ের সঙ্গে মিলে যাবে, আমি শুনতে অনুরোধ করছি। ভারত হয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে মায়ানমারে অনুপ্রবেশে 9 জন ভাড়াটে সৈন্যকে সহায়তা করার অভিযোগও রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। ইউনূসের সেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এখন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। ফলে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে তারেক সরকার যুক্তরাষ্ট্রের প্রভাব এবং নজরদারির অধীনেই থাকছে বা রয়েছে, এটি অনেকেই মনে করছেন। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র নিজের কৌশলগত উপস্থিতি আরো শক্ত করতে চায়, এই কথা আমরা অনেকদিন ধরেই শুনছি। কিন্তু তাই বলে একটি স্বাধীন সার্বভৌম দেশে অর্থাৎ বাংলাদেশের কক্সবাজারে রামু ক্যান্টনমেন্টে অন্য একটি দেশ যত শক্তিশালী সে হোক না কেন তাকে ঘাঁটি গাড়তে হবে এবং এর প্রেক্ষাপট অগ্রপশ্চাৎ কেউ জানবে না, গোপনীয় হয়ে যাবে, আসলে অনেক
দুশ্চিন্তার জন্ম দেয়, অনেক প্রশ্নের জন্ম দেয়। এবং এ কারণেই আসলে বলতে চাই যে এজন্যই কি যুক্তরাষ্ট্র এখন এই যে একটি আপনারা জানেন অনেকে GSOMIA জিসোমিয়া এবং SESA চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে। এই দুটি চুক্তি নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, আমরা অতীতে এই দুটি চুক্তি নিয়ে বিস্তারিত কন্টেন্ট করেছি, কষ্ট করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। জানা গেছে অতি সম্প্রতি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এই দুটি জিসুমিয়া এবং SESA এই দুটি চুক্তি সংক্রান্ত সর্বশেষ উদ্যোগ সম্পর্কে অবহিত করেছেন। বিশ্লেষকরা বলছেন চুক্তি দুটি সই হলে, যেটি যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই চাচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা অনেক গভীর হবে, এখন যা আছে তার চেয়েও গভীর হবে। কিন্তু সমালোচকদের কারো কারো আশঙ্কা এই চুক্তি দুটি সম্পাদিত হলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অনেক সহজ হয়ে যেতে পারে। তবে দেশবাসী আসলেই জানেন না এই চুক্তিগুলো কি আসলেই সহযোগিতা চুক্তি, নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন কৌশল। যুক্তরাষ্ট্রের নাগরিক বলে বহুল সমালোচিত মিস্টার খলিলুর রহমান এখন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আপনারা জানেন, একটু আগে আমিও বললাম। সেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমরা শুনলাম বা জানলাম তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার জন্য দেশে বিদেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং এটিও জানা গেল ইতিমধ্যে তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সমর্থন পেয়েছেন। বলা বলি হচ্ছে খলিল সভাপতি হলে জাতিসংঘের সাধারণ